আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইংরেজির সাথে তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করছে সরকার। বাস্তবায়ন হলে বিশ্বে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়বে প্রত্যাশা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ও আইসিভুক্ত দেশগুলোর প্রতিশ্রুতি। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনায় বাংলাদেশ কারো পক্ষ নেবে না মন্তব্য। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে 297 তালেবান ও 55 পাকিস্তানি সেনা নিহত। দুদেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। গভর্নর অপসারণ প্রক্রিয়া ভালো বার্তা দেবে না, কূটনীতি বিশেষজ্ঞদের অভিমত। প্রতিবেশীদের সঙ্গে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মন্তব্য। এবং অর্থনীতি নাজুক অবস্থা কাটাতে কর বাড়ানোর কথা বললেন অর্থমন্ত্রী। কর্মসংস্থান বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগে মনোযোগ। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। ইংরেজি সঙ্গে তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করছে সরকার। এজন্য ধাপে ধাপে শিক্ষক নিয়োগ সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শিক্ষাবিদরা বলছেন, কোনো একটি পর্যায়ে এটি বাস্তবায়ন করা গেলে বিশ্বে বাংলাদেশের কর্মীদের চাহিদা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রেমিটেন্সও বাড়বে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে 19 ফেব্রুয়ারি সভায় 12টি এজেন্ডা তুলে ধরা হয়। 3 ধাপে সর্বোচ্চ 3 বছরের মধ্যে এসব এজেন্ডা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। এই এডুকেশনটাকে প্রায়োরিটি চয়েস দিতে হবে। এর মধ্যে 5ম ধাপে হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা। মন্ত্রণালয় বলছে, শিক্ষক নিয়োগ সহ সব ধরনের প্রস্তুতির জন্য পূর্ণাঙ্গভাবে এই উদ্যোগ বাস্তবায়নে সময় প্রয়োজন। শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় তৃতীয় ভাষা হিসেবে অগ্রাধিকার রয়েছে আরবি, চীনা, জাপানি ও ফরাসি। এসব বিষয়ে 26 ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। লেবার এক্সপ্যাট্রিয়েট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এগুলোর সাথে আমরা বসে আমরা বৃহত্তর আলোচনা করেছি যে আমরা ভেতরে আমাদের দুটো মিনিস্ট্রির ভেতরে স্টিয়ারিং কমিটি গঠন করছি। আমাদের কারেন্ট গ্লোবাল ডিম্যান্ড কী জায়গায় আছে, কোন কোন ভাষায় আছে, কোন কোন স্কিলসে আছে। এই স্কিলসগুলো আমাদের টেকনিক্যাল স্কুলগুলো মানে আমাদের টিটিসি যেগুলো আছে, আমাদের পলিটেকনিক্যাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো আছে, আপনার লেবার মিনিস্ট্রির যে ট্রেনিং ইনস্টিটিউট আছে, এক্সপার্ট অ্যাফেয়ার্সের বিএমইটির আন্ডারে কী ট্রেনিং হয়, তাদের বোধহয় 110টা ট্রেনিং ইনস্টিটিউট আছে। এই সবগুলোর তালিকা নিয়ে আমরা অডিট করবো। এই যে একটা তালিকা নিয়ে বোধহয় আপনার সামনে এই মুহূর্তে বসে আছি। 1 সপ্তাহ বা 10 দিন তাদেরকে এই স্টিয়ারিং কমিটিকে দায়িত্ব দেওয়া হবে কারেন্ট এবং ইমিডিয়েট ফিউচার নিড অ্যাসেসমেন্ট। এই নিড অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ফুল অডিট করবো যতগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে। শিক্ষাবিদরা বলছেন, দেরিতে হলেও সরকার তৃতীয় ভাষার বিষয়ে দৃষ্টি দিয়ে দেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। তারা ভাষার দিক থেকে এগিয়ে থাকবে এবং এটি আমাদের যে উন্নয়ন, দেশের উন্নয়ন এবং দেশের যে আর্থসামাজিক উন্নয়ন, সেটা ত্বরান্বিত হবে। তারা ভালো জব পাবে, তাদের ভালো প্লেসমেন্ট হবে, স্কলারশিপ পাওয়া, তার সেখানে পড়াশোনা করা, কর্মসংস্থান এবং সেখানে তার উন্নয়ন সবকিছুই সহজ হবে। ডক্টর জুলহাস বলছেন, শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে যত দ্রুত তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে তত দ্রুতই এগিয়ে যাবে দেশ। সাজাতে চাই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদের জন্য বাংলাদেশকে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সৌদি আরব সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধের পরিস্থিতিতে কারো পক্ষ নেবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশ প্রথম সফর করবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিয়াজ ইসলামের রিপোর্ট। সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন বিষয়ক ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে শুক্রবার মধ্যরাতে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংবাদ সম্মেলন। তুলে ধরেন ওআইসিতে ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান। প্যালেস্টিনিয়ান ভূমি দখলের নতুন পায়তারা করেছে, নতুন আইন প্রণয়ন করেছে অবৈধভাবে, এবং সেই বিষয়ে আমাদের জোরালো প্রতিবাদ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ, এই দুটো বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা সম্পূর্ণভাবে প্যালেস্টাইনের পক্ষে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন জানাবে ওআইসিভুক্ত দেশ। যে 40 বছর পর আবার আমরা এই পদে নির্বাচিত হওয়ার একটা সুযোগ পাচ্ছি, আর এই অঞ্চলের দেশ হিসাবে এই অঞ্চলের স্বার্থ রক্ষা সেটা আমাদের একটা প্রধান দায়িত্ব। এই অঞ্চলের স্বার্থ যদি অঞ্চলের দেশগুলো না দেখে, বাইরে থেকে কেউ এসে দেখবে না। ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবে। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতি কারোর জন্য মঙ্গলজনক নয় জানিয়ে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ কারো পক্ষ নেবে না। আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না, আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের যুদ্ধ কারোর জন্য মঙ্গলকর নয়। ওআইসিতে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে গুরুত্ব পেয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও তীব্র হয়েছে। হামলায় আফগানিস্তানে 297 তালেবান যোদ্ধা ও পাকিস্তানের 55 জন সেনা নিহতের কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। হামলা পাল্টা হামলার মধ্যে সেনা সদর দপ্তর পরিদর্শন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আফগানিস্তানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আফগানিস্তানের সেনাপ্রধানও পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। অপারেশন গজব লিলহক নামে আফগানিস্তানে সামরিক অভিযান চালাচ্ছে পাকিস্তান। পাল্টা আফগানিস্তানও পাকিস্তানে হামলা চালাচ্ছে। এতে উভয় দেশের হতাহতের সংখ্যা বাড়ছে। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে আফগানিস্তানের 89টি চৌকি ধ্বংস করেছে। পাল্টা আফগানিস্তানও বলছে সীমান্ত চৌকি ধ্বংস করার কথা। তবে উভয় পক্ষের দাবির কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। হামলা পাল্টা হামলার মধ্যে সেনা সদর দপ্তর পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, আফগানিস্তানের যে কোনো অপতৎপরতায় ইসলামাবাদের নীতি হবে জিরো টলারেন্স। তিনি দাবি করেন, পাকিস্তান জানে কিভাবে আগ্রাসনের জবাব দিতে হয়। এদিকে আফগানিস্তানের সেনাপ্রধান ফসিউদ্দিন ফিতরাত পাকিস্তানকে হুঁশিয়ারি করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে আরও শক্ত ও কার্যকর জবাব দেওয়া হবে। তবে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান সংলাপের মাধ্যমে সমাধান চায়। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দুই দেশকে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। একই আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে কাবুলে তাদের মিশন। সুব্রত গাইন, চ্যানেল আই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণ প্রক্রিয়া বিশ্বে ভালো বার্তা দেবে না বলে মনে করেন কূটনীতি বিশেষজ্ঞ হুমায়ুন কবির। চ্যানেল আইকে তিনি বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক কূটনীতি সাফল্য অভ্যন্তরীণ সক্ষমতা ও ব্যবস্থাপনার উপর অনেকটাই নির্ভরশীল। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ থাকলেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনীতিতে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছেন এই বিশেষজ্ঞ। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তনে 1.5 দশকের বেশি সময় পর দেশে ফিরে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, নীতি হবে সবার আগে বাংলাদেশ। ক্ষমতা গ্রহণের পর সেই স্লোগানই হয়ে গেছে বাংলাদেশের কূটনীতির ট্যাগলাইন, যথাবিহিত আচরণ করিব। 24 জুলাই অভ্যুত্থানের পর মানুষের চাওয়া অনুযায়ী সাম্য ও মর্যাদার ভিত্তিতে কূটনীতি করার পরামর্শ দেন এই কূটনীতিক। পররাষ্ট্রনীতির ব্যাপারে একটা নতুন টেমপ্লেট ব্যবহার করছে। টেমপ্লেটটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। এই কথাটার অর্থ হচ্ছে, আমি কারোর সাথে কোনো বিশেষ সম্পর্কে যাব না, আমি আমার বিষয়টাকে প্রধান ধরেই আমি সকলের সাথে আমার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক নির্ধারণ করি। কিন্তু যারা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, বিনিয়োগ করে, তারা কিন্তু এটাকে আঞ্চলিকভাবে দেখে, দক্ষিণ এশিয়াকে একটা ইউনিট হিসাবে তারা দেখে। কাজে সেই বিবেচনায় তারা কিন্তু মনে করে এই দক্ষিণ এশিয়াতে সবার সাথে সবার ভালো সম্পর্ক থাকলে আমার ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হয়। তো সেই দিক থেকে আমি বলবো যে ইদানিং গত কয়েকদিনে, সপ্তাহখানে আমরা কিছু ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি। বিনিয়োগের আগে বিনিয়োগকারীরা সেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় রাখে উল্লেখ করে এই কূটনীতিক বলেন, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ঘটনাও তাদের বিবেচনায় থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে যেটা হয়েছে, সেটা কিন্তু এটা অভ্যন্তরীণ সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা কাকে বানাবো সে, কিন্তু এটা বানানো, এটার কোয়ালিটি, পদ্ধতি, সম্ভাবনা সব কিছুই আপনার বাইরের পৃথিবীতে মূল্যায়ন হচ্ছে। কারণ বাইরের পৃথিবীতে আমাদের উন্নয়ন সহযোগীরা যারা আছে, প্রতিবেশীরা যারা আছে,
যাদের কাছ থেকে আমরা ব্যবসা বাণিজ্য করি, অর্থ সাহায্য নেই, তারা কিন্তু সকলেই বুঝবার চেষ্টা করছে যে এই পরিবর্তনটার ইম্প্যাক্টটা কী হবে। আপনি কী রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, কী অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, কী সামাজিক সিদ্ধান্ত নিচ্ছেন, সবগুলো কিন্তু আপনার পররাষ্ট্র নীতির উপাদান হিসাবে এসে যোগ হচ্ছে। 81তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে জয় পেতে এখনই কাজ শুরুর পরামর্শ দেন সাবেক এই কূটনীতিক। আমার সক্ষমতার উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করতে হবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। দেশের খারাপ অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য ট্যাক্স বাড়ানো, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির কথা বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রাম মহানগরী মুসলিমাবাদে নৌবাহিনীর 14 একর জমিতে হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশি বিদেশি বিনিয়োগ না হলে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে না। বাড়ানোর মাধ্যমে এই যে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এর মাধ্যমেই তো একমাত্র আপনি ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে এবং কর্মসংস্থান, যেটা আমাদের আরেকটা প্রোগ্রাম বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। সুতরাং ইনভেস্টমেন্ট বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান করতে গিয়ে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টে, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট জোর দিচ্ছি। আর স্বাস্থ্যসেবা যেটা আমরা প্রমিস করেছি, ওয়াদা করেছি, শিক্ষার পরিবর্তন, শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন, এবং তার উপরে সবচেয়ে আমি যেটা আবারও বলছি কর্মসংস্থান, এটা প্রায়োরিটি আমাদের। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় উল্লেখ করে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, হাতিরঝিলে কন্যা শিশু হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার রয়েছে। শুক্রবার রাতে তিনি রামপুরায় ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে তিনি বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হবে। সংসদে প্রথম অধিবেশনে সংস্কার ও রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট নই। আমরা দ্রুত সময়ের মধ্যে আহ্বান জানাই যে সরকারের জায়গা থেকেও আইন শৃঙ্খলার যাতে নিশ্চিত হয়, কঠোর ব্যবস্থা যারা যায় সেজন্য উদ্যোগ গ্রহণ করবেন। 12ই মার্চ অধিবেশন হবে, সেখানে আমরা অবশ্যই আমাদের প্রথম দাবিটাই থাকবে সংস্কার পরিষদ হিসেবে এই সংসদকে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা এবং সংস্কারের যে কার্যক্রম সেটা শুরু করা এবং রাষ্ট্রপতি অপসারণের যে কার্যক্রম সেটা শুরু করা। এবারে অমর একুশে বইমেলা 2026। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে লেখক পাঠকের উপস্থিতি ছিল নজরকাড়া। ছুটির দিন হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে বইমেলায় আসেন অনেকে। এদিন মেলায় এসেছে 16টি নতুন বই, এর মধ্যে জীবনী গ্রন্থই বেশি। যাযাবর মিন্টু রিপোর্ট। রমজানে বইমেলায় লেখক পাঠক উপস্থিতি নিয়ে সংখ্যা ছিল প্রকাশকদের, কিন্তু ছুটির দিনে মেলায় ছিল উপচে পড়া ভিড়। মেলার দ্বিতীয় দিনে পাঠকদের সন্তোষজনক উপস্থিতিতে বই বিক্রি নিয়ে আশাবাদী প্রকাশকরা। বইমেলার যে ফেব্রুয়ারি, এই যে নির্দিষ্ট সময় না হওয়া এবং রোজার মধ্যে পড়া এবং সময় খুব ছোট করে দেওয়া, এটা প্রকাশকদের জন্য খুবই একটা বিব্রতকর একটা পরিস্থিতি। অনেকেই ঘুরে ঘুরে বই দেখছেন এবং তাদের পছন্দের বইগুলো কিনছেন। তো আমরা আশা রাখি আগামীতে প্রচুর দর্শক ক্রেতা আসবেন, তাদের পছন্দের বই ক্রয় করবেন। অনেক লেখকের নতুন বই এসেছে এবারের মেলায়, তাই খুশির ঝিলিক লেখকের মনে। সমাজের আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা যে বাবা মার প্রতি যে আমাদের দায়িত্ব আছে এবং বাবা মা আমাদেরকে যেভাবে গড়ে তুলেছে, সেই ইমোশন, সেই আবেগ, সেই অনুভূতিগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছি আমার বইতে। আমি ভারতের ভালো ভালো উপন্যাস পড়তে পড়তে আমার মনের মধ্যে একটা অনুভূতি হয়ে গেছে যে না, আমিও একটা লিখবো, পৃথিবীতে থাকবো না তো একটা বই থাকবে। তরুণ প্রজন্ম হয়তো বা মুক্তিযুদ্ধ বিষয়ে
অবগত নয়, অনেকেই হয়তো বা মুক্তিযুদ্ধ কী সেই জিনিসটা ভুলে গেছে। সেই প্রেক্ষাপটেই আমার নীলপদ্ম উপন্যাসটি লেখা। 4 বন্ধু এখানে কবিতা আছে এই বইটিতে। এটা হচ্ছে আমার সবচাইতে আনন্দের, এবং আমরা চেয়েছিলাম যে আমাদের 4 জনের স্মৃতি থাকুক। মেলায় বেশ কিছু বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। শনিবার মেলা শুরু হবে সকাল 11টায়, চলবে রাত 9টা পর্যন্ত। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। ইসরায়েলে অবস্থান করা জরুরি নয় এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে সম্ভাব্য হামলার হুমকি এবং মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। শুরুতে কিছুটা আশাবাদ দেখা দিলেও তেহরান জানায় চুক্তি করতে হলে ওয়াশিংটনকে অতিরিক্ত দাবি থেকে সরে আসতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধের দাবি তুলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, সফলতার জন্য প্রয়োজন আন্তরিকতা ও বাস্তববাদিতা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে শুরু হচ্ছে জাটকা রক্ষা কার্যক্রম। বন্ধ থাকবে নদী থেকে সকল প্রকার মৎস্য আহরণ। 2 মাসের এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। জেলেরা বলেছেন, নিষেধাজ্ঞার সরকারি সহায়তা অপ্রতুল। চলছে রমজান, সামনে ঈদ, সাথে আছে ঋণের বোঝা। নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জেলেদের। এবারে প্রকৃতি সংবাদ। সবুজ ঘাস, খোলা আকাশ, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা প্রশান্তির ঠিকানা চাঁদপুরের মিনি সুইজারল্যান্ড। বন্ধুদের আড্ডা, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো কিংবা পর্যটকদের পছন্দের স্থান হয়ে উঠেছে চাঁদপুরের মিনি সুইজারল্যান্ড। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইংরেজির সাথে তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করছে সরকার। বাস্তবায়ন হলে বিশ্বে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়বে প্রত্যাশা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থনে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিশ্রুতি। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনায় বাংলাদেশ কারো পক্ষ নেবে না মন্তব্য। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, 297 তালেবান ও 50 পাকিস্তানি সেনা নিহত। 2 দেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। গভর্নর অপসারণ প্রক্রিয়া ভালো বার্তা দেবে না, কূটনীতি বিশেষজ্ঞদের অভিমত। প্রতিবেশীদের সঙ্গে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মন্তব্য। এবং অর্থনীতির নাজুক অবস্থা কাটাতে কর বাড়ানোর কথা বললেন অর্থমন্ত্রী। কর্মসংস্থান বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগে মনোযোগ। দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।